আমি এত বছর কেমিস্ট্রি পড়াচ্ছি, এই যে ব্যাচটা আমি পেয়েছি, তুই বিশ্বাস করবি না এই ব্যাচটা দ্য বেস্ট কেমিস্ট্রি ব্যাচ এবার আমার চোখে দেখা এখনো পর্যন্ত। ছেলেমেয়েরা হই হই করে কেমিস্ট্রি শিখছে। মাধ্যমিকের সময় তো ধামাকা হয়েই ছিল, ক্লাস 11ও শুরু হয়ে গেছে। এইটুকু অন্তত তোরা বুঝতে পারছিস 11-এর ব্যাচ লঞ্চ করার সময় আমি যা যা প্রতিশ্রুতি দিয়েছিলাম তার ওপরে গিয়ে কাজ করার চেষ্টা করছি। আমাদের ব্যাচের মধ্যে তো প্রত্যেকটা সপ্তাহে নতুন নতুন করে লাইভ ক্লাস হচ্ছেই, এক একটা করে চ্যাপ্টার একদম হাতের মুঠোয় এনে দেওয়া হচ্ছেই। তার পাশাপাশি আমরা প্র্যাকটিস করার জন্য প্রত্যেক সপ্তাহে একটা করে উইকলি ধামাকা নিয়ে চলে এসেছি, উইকলি কোয়েশ্চেন প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। এটার বাইরেও কিন্তু আমাদের যে কটা লাইভ ক্লাস হচ্ছে প্রত্যেকটার একটা করে রেকর্ডেড ভার্সন আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে 15 মিনিটের ছোট্ট ছোট্ট ভিডিও করে আপলোড হচ্ছে। তার মানে তুই বুঝতে পারছিস 11 আর 12 কেমিস্ট্রির ওপরে একদম ফুল অন অ্যাটাক শুরু হয়ে গেছে। তাহলে ধামাকা শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমি হায়ার সেকেন্ডারির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। চল আর বেশি সময় নষ্ট নয়, আমাদের পিরিয়ডিক টেবিল অলরেডি শেষ হয়ে গেছে, স্ট্রাকচার অফ অ্যাটম অলরেডি শেষ হয়ে গেছে। স্ট্রাকচার অফ অ্যাটমের প্রত্যেকটা ক্লাসে রিভিশন ভার্সন দিয়ে দিয়েছি, পিরিয়ডিক টেবিলের একটা ক্লাসে দিয়ে দিয়েছি, আরো দুটো ক্লাসে দেব। তার পাশাপাশি যেটা কথা দিয়েছিলাম প্রত্যেকটা সপ্তাহে যারা আমাদের কাছে পড়ছে, যারা আমাদের কাছে পড়ছে না, পরবর্তীকালে ভর্তি হবে, তাদের প্রত্যেকের জন্য ইউটিউবের মধ্যে একটা করে উইকলি ধামাকা অর্থাৎ কোয়েশ্চেন প্র্যাকটিস সেট নিয়ে চলে আসা হয়েছে। আজকে হচ্ছে 2 নম্বর সেট, কারণ এর আগে একটা সেট আমরা অলরেডি করিয়ে দিয়েছি পরমাণুর গঠনের উপরে। এইটার মধ্যে পরমাণুর গঠনও রয়েছে, তার সাথে পিরিয়ডিক টেবিলও রয়েছে। প্রথম প্রশ্নটাই দেখ, একটা স্ট্রাকচার বেসড কোয়েশ্চেন দিয়েছে। এই স্ট্রাকচার বেসড কোয়েশ্চেনটা নিশ্চয়ই দেখেই তোর মনে পড়ে গেছে, এটাকে আমি ক্লাসের মধ্যে কিন্তু বারবার করে বলেছিলাম এবং এর কারণটাও ব্যাখ্যা করেছিলাম। এটাকে তোরা ক্লাস 10 লেভেলেও কিছুটা পড়ে এসেছিস, যেটুকুনি আমার মনে আছে, তোদেরও মনে আছে। বলেছে উপরিউক্ত দ্বিতীয় পর্যায়ের মৌলের আয়নন বিভবের ক্রম কি, মানে আয়নাইজেশন শক্তি কিভাবে পরিবর্তিত হয়। তার মানে দাদা এইটুকু দেখার পরে আমার এই ওপরের চারটা না দিলেও চলে, কারণ আমরা প্রত্যেকে জানি যে দ্বিতীয় পর্যায়ের মৌলদের মধ্যে লিথিয়াম থেকে শুরু করে যখন আমরা একেবারে লাস্ট মানে ফ্লুরিন অব্দি দিয়েছে, তো এখানে নিয়ন অব্দি দিয়ে দিয়েছে, বাহ ভাই। তার মানে দাদা যদি আমরা এরকম ভাবে যাই তাহলে পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিক যত যাব আয়োনাইজেশন শক্তি বেড়ে যাওয়ার কথা। পারমাণবিক ব্যাসার্ধ কমার সাথে সাথে আয়োনাইজেশন শক্তি বেড়ে যাওয়ার কথা। তার মানে ট্রেন্ডটা হওয়া উচিত লিথিয়াম থেকে বেরিলিয়ামে বাড়ে, বেরিলিয়াম থেকে বোরনে আরো বাড়ে, বোরন থেকে কার্বনে বাড়ে, কার্বন থেকে নাইট্রোজেনে বাড়ে, নাইট্রোজেন থেকে অক্সিজেনে বাড়ে, অক্সিজেন থেকে ফ্লুরিনে বাড়ে, ফ্লুরিন থেকে নিয়নে আরো বাড়ে। এইটাই হওয়া উচিত, বাট অ্যাকচুয়ালি কি এটা হয় না। যেটা হয় সেটা হচ্ছে এরকম, লিথিয়াম থেকে বেরিলিয়ামে বাড়ে, বেরিলিয়াম থেকে বোরনে আবার কমে যায়, বোরন থেকে কার্বনে আবার বাড়ে, কার্বন থেকে নাইট্রোজেনে আবার বাড়ে, নাইট্রোজেন থেকে অক্সিজেনে আবার কমে যায়। তারপরে দেখ মোটামুটি সবকিছু ঠিকঠাকই থাকে। এখন দাদা এই দুটো জায়গাতে এরকম সমস্যা কেন দেখা দিল, মানে বেড়ে যাওয়ার বদলে হঠাৎ করে কমে গেল কেন? আমি বলছি আয়োনাইজেশন শক্তি মানে কি। ধর আজকে সোডিয়াম রয়েছে, সোডিয়ামের 3খানা কক্ষপথ রয়েছে, সোডিয়ামের প্রথম কক্ষপথে 2টো ইলেকট্রন, পরেরটার মধ্যে 8টা ইলেকট্রন, তারপরে লাস্টেরটাতে 1টা ইলেকট্রন। আমরা যদি সর্ববহিস্থ কক্ষপথের মানে এইটার ওই সবচেয়ে আলগা ভাবে আবদ্ধ ইলেকট্রনটাকে বার করতে চাই, তাহলে তো নিউক্লিয়াস এমনি এমনি ইলেকট্রনটাকে ছেড়ে দেবে না। নিউক্লিয়াস পজিটিভ, ইলেকট্রন নেগেটিভ, দুজনের মধ্যে একটা আকর্ষণ বল আছে। আরে বাচ্চা যতই বড় হয়ে যাক বাবা মায়ের একটা আকর্ষণ তার প্রতি থাকবেই থাকবে, ও যতই দূরে চলে যাক ওর ওপর একটা আকর্ষণ নিউক্লিয়াসে থাকবেই থাকবে। সুতরাং গ্যাসীয় অবস্থায় এই ইলেকট্রনটাকে যদি আমি এখান থেকে বার করতে চাই তাহলে আমাকে কিছুটা পরিমাণ এনার্জি বাইরে থেকে সাপ্লাই করতে হবে, টেনে হিজড়ে ওটাকে বার করতে হবে, নাহলে বার করতে দেবে না। ওই যতটা পরিমাণ এনার্জি আমাকে দিতে হয় টু রিমুভ দ্যাট ইলেকট্রন এন্ড টু মেক দ্যাট অ্যাটম ইনটু অ্যান আয়ন, দ্যাট এনার্জি ইজ নোন অ্যাজ দ্য আয়োনাইজেশন এনার্জি। তার মানে দাদা ইলেকট্রনটা যত স্টেবিলিটি পেয়ে যাবে, যত শক্তিশালী ভাবে ওখানে আবদ্ধ থাকবে, আয়োনাইজেশন এনার্জি রিকোয়ারমেন্ট তত বাড়বে। যত ইলেকট্রনটা স্টেবিলিটি পাবে, যত সেটাকে নিউক্লিয়াস টেনে ধরে থাকবে, তত বেশি করে আয়োনাইজেশন এনার্জি লাগবে। বললাম একদম, তত বেশি করে এনার্জি লাগবে টু রিমুভ দ্যাট ইলেকট্রন। তুই যদি একটু ভালো করে চিন্তা করে দেখিস, বেরিলিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে 1s2 2s2, বোরনের ক্ষেত্রে হচ্ছে 1s2 2s2 2p1,
নাইট্রোজেনের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে 1s2 2s2 2p3, আর অক্সিজেনের ক্ষেত্রে হচ্ছে 1s2 2s2 2p4। এখন তুইও জানিস আমিও জানি 2s এর মধ্যে দুটো ইলেকট্রন ভেরি মাচ স্টেবল, বাট 2p এর মধ্যে একটা ইলেকট্রন আনস্টেবল, কারণ এটা আংশিক পূর্ণ, এটা সম্পূর্ণ। তার মানে দাদা বেরিলিয়াম ওর দুটো ইলেকট্রনকে একেবারেই ছাড়তে চাইবে না, কোনো একটাকেও ছাড়তে চাইবে না। তার মানে বেরিলিয়াম থেকে এই 2s থেকে ইলেকট্রন রিমুভ করা ভেরি মাচ ডিফিকাল্ট অ্যাজ কম্পেয়ার টু বোরনের এই 2p ইলেকট্রনটাকে রিমুভ করা। বোরন বলবে নিয়ে যা ভাই, তুই আমার 2p ইলেকট্রন নিয়ে যা, আমি বেঁচে যাব, আমি বেরিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাস পেয়ে যাবো 1s2 2s2, আমার সব কটা স্টেবল হয়ে যাবে, তুই নিয়ে যা ভাই, তুই দরকার হলে 2s এর নিয়ে চলে যা, 2pও নিয়ে চলে যা, আমি আমার নিকটতম নিষ্ক্রিয় মৌল হয়ে যাব। তার মানে ও ইলেকট্রন সহজে ছাড়তে চায়, কিন্তু এখানে 2s টা পুরোপুরি ফিল্ড থাকায়, 2s টা স্টেবল থাকায় ও ইলেকট্রন ছাড়তে চাইবে। সেই জন্য বেরিলিয়াম আর বোরনের মধ্যে কম্পারিজন করলে বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস বেশি স্থায়ী দেখতে পাচ্ছি, সুতরাং ও ইলেকট্রন ছাড়বে না, ওর বেশি এনার্জি লাগবে টু রিমুভ ইলেকট্রন, ওই জন্য আয়নাইজেশন শক্তি বেশি। সেম কেস দেখ, এখানে 2p এর মধ্যে 3টে ইলেকট্রন আছে, এখানে 2p এর মধ্যে 4টে ইলেকট্রন আছে। আমরা জানি অর্ধপূর্ণ সম্পূর্ণ ইলেকট্রন বিন্যাস খুব স্থায়ী হয়, এটা তুই বুঝতেই পারছিস। 2p তে ম্যাক্সিমাম 6টা ধরে অর্ধেক রয়েছে 3টে, সেই কারণে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস বেশি স্থায়ী, ওই জন্য নাইট্রোজেনের আয়নাইজেশন শক্তি বেশি। ব্যাস এইটুকু যদি আমরা করে নিতে পারি তাহলেই দেখবি 11 কেঁপে যাবে ভাই। দেখ আমি যেটা দেখতে পাচ্ছি প্রথমটাই হচ্ছে আমার অ্যান্সার, লিথিয়াম থেকে বেরিলিয়ামে বেড়েছে, বেরিলিয়াম থেকে বোরনে কমেছে, কার্বনে বেড়েছে, নাইট্রোজেনে বেড়েছে, অক্সিজেনে কমে গেছে। বাকি আর কোনোটার মধ্যে আমি এই ট্রেন্ডটা দেখতেই পাচ্ছি না। মানে আমি যদি একটা অ্যারো একটুখানি খেয়াল করে দেখি তাতেই আমার গল্প শেষ হয়ে যাচ্ছে, শেষ। নেক্সট বলছে পর্যায় সারণীর পর্যায় বরাবর বলে 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 একটা বিরাট বড় প্যারাগ্রাফ আমাকে দিয়ে দিয়েছে, দিয়ে আমাকে সেখান থেকে 3খানা প্রশ্ন দিয়েছে, যেটাকে আমরা প্যাসেজ বেস কোশ্চেন বলে থাকি। মানে কোন একটা প্যাসেজ তোকে তুলে দেবে যেটার কোনো কাজ নেই, যেটা আমরা অলরেডি জানি। যারা যারা অ্যাডভেঞ্চার একাডেমি থেকে রেগুলার পড়াশোনা করছে, এইসব প্যাসেজ তাদেরকে আর পড়তে হবে না পরীক্ষার হলে গিয়ে। বলেছে আয়নীভবন বিভবের ক্ষেত্রে, চল আমরা একটু বড় করি এটাকে, আয়নীভবন বিভবের ক্ষেত্রে কোনটা সঠিক নয়, নয়টাকে খেয়াল করবে। নাইট্রোজেন অক্সিজেনের থেকে বেশি, এটা তো সঠিক। বেরিলিয়াম লিথিয়ামের থেকে বেশি, এটা তো সঠিক। বোরন বেরিলিয়ামের থেকে বেশি, আরে কি দেখলি ভাই এক্ষুনি, বোরন বেরিলিয়ামের থেকে কম, তাহলে এইটা বেঠিক, তাহলে সঠিক নয় কোনটা? অপশন সি, পরেরটা দেখবই না আমি। কোন মৌলটির আয়নন বিভবের মান সর্বোচ্চ হয়? চোখ কান নাক বন্ধ করে হিলিয়াম থাকলে হিলিয়াম, ওর ওপরে কে আছে ভাই আর? তারপরে ফ্লুরিন এবং ক্লোরিনের মধ্যে ইলেকট্রন আসক্তি এবং ইলেকট্রন নেগেটিভিটির সঠিক সম্পর্ক কোনটা? দেখ ভাই, ইলেকট্রন আসক্তি কার ক্ষেত্রে বেশি? আমরা যারা আমাদের ব্যাচের মধ্যে পড়িস, আমরা ইলেকট্রন আসক্তির একটা বিশেষ ধরনের কায়দা শিখিয়েছি, তোরা জানিস ভালো করে। ইলেকট্রন আসক্তি আমি বলেছিলাম ফ্লুরিনের থেকে ক্লোরিনের বেশি হয়, এবং এন্টায়ার পর্যায় সারণীতে সব থেকে বেশি ইলেকট্রন আসক্তিযুক্ত মৌল ক্লোরিন। ফ্লুরিনের হওয়ার কথা ছিল, বাট ফ্লুরিনের ছোট্ট 2p, তার থেকে 3p বড় ক্লোরিনের ক্ষেত্রে, ওখানে ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ কম হয়, সেই জন্য 3p এর মধ্যে ইলেকট্রন ঢুকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, দ্যাটস ওয়াই ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি হয়। তাহলে এইটুকু তো আমি বুঝতে পারছি উভয় ক্ষেত্রে কোনো অপশন হবে না। ইলেকট্রন আসক্তির দিক থেকে ক্লোরিন বড়, ইলেকট্রন নেগেটিভিটির দিক থেকে ফ্লুরিন বড়। অপশন নাম্বার সি ইজ ইওর কারেক্ট অপশন। আশা করব ক্লিয়ার আছে। এবার এটা ম্যাচিং আছে। কপার তো সন্ধিগত মৌল, মানে একের সাথে সি, একের সাথে সি, একের সাথে সি। चालाक हो गया है मेरा बच्चा, 2 जगह पे एक ही ऑप्शन दे दिया, मतलब और खटाएगा हमको। का हिंदी बोल रहे हम, हिंदी बांग्ला इंग्लिश फाइटिंग सब ধরনের একই ধরনের ভাষা দিয়ে দিচ্ছি। 2 ক্যালসিয়াম ক্ষারীয় মৃত্তিকা মৌল, মানে 2 এর সাথে ডি। আই হোপ এবারে মিটে গেছে, একদম মিটে গেছে। তাহলে অপশন এ উইল বি মাই কারেক্ট অপশন, ইজ মাই কারেক্ট অপশন। নেক্সট দাদা, এইটা আবার কি জিনিস? এর গোল দেখতে পাচ্ছি, আবার এর পাশে চ্যাপ্টা চ্যাপ্টা কি সব দেখতে পাচ্ছি, নিচে দিয়েছে চিত্র প্রদর্শিত কোন একটি কক্ষের অন্তর্গত উপকক্ষগুলির সঠিক নামকরণ কি? এটা আবার কোথাকার প্রশ্ন? তুমি তো এই ধরনের কিছু করাওনি। দেখবি আমি তোদেরকে বলেছিলাম না যে আমি সোমারফিল্ডের তত্ত্বটাকে কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করাতে করাতে বুঝিয়ে দেবো। তোদের এক্সাক্ট সোমারফিল্ডের তত্ত্ব নেই, পরীক্ষা থেকে ওটা বাদ দিয়ে দিয়েছে, বাট সোমারফিল্ড থিওরি থেকে একটা প্রশ্ন তোদের পরীক্ষাতে কিন্তু এখনো পর্যন্ত দেয়। খুব সোজা প্রশ্ন, খুব সোজা প্রশ্ন, খুব সোজা প্রশ্ন। জাস্ট আমার একটা কথা মাথায় রাখবি, একটা লাইন বলবো, প্রশ্নটা সলভ হয়ে যাবে। খেয়াল করে দেখ, এখানে তোকে 3খানা জিনিস দেখতে বলেছে।
একটা হচ্ছে দেখ এই মোটা গোলটা, একদম প্রপার গোল দেখতে পাচ্ছিস, এটাই হচ্ছে তোর 1। দ্বিতীয় তুই দেখতে পাচ্ছিস একটা চেপটে গেছে একটুখানি, এই যে দেখ চেপটে গেছে, এই যে চেপটে গেছে চেপটে গেছে চেপটে গেছে চেপটে গেছে চেপটে গেছে, এটাই হচ্ছে তোর 2। আর আরেকটা দেখ আরো চেপটে গেছে, এই কালো দিয়ে যেটা দেখানো হয়েছে, যেটা আরো চেপটে গেছে সেটা তো দিয়ে দিয়েছে 3। তার মানে একটা পারফেক্ট গোল আছে, একটা হালকা চ্যাপ্টা আছে, একটা একদম চ্যাপ্টা আছে। যেটা হালকা চ্যাপ্টা সেটা হচ্ছে 2, যেটা একদম চ্যাপ্টা সেটা হচ্ছে 3। এইটুকু তোর কাছে ক্লিয়ার। এবার একটা প্রশ্নের মধ্যে দেখ, বলছে চিত্রে প্রদর্শিত কোনো একটি কক্ষের, মাথায় রাখবি এই ধরনের প্রশ্ন কেবলমাত্র একটাই কক্ষপথের জন্য তোকে দেবে। এটা অ্যাকচুয়ালি কি বলতো, ধর কোনো একটা কক্ষপথ তোকে দিল, ধর 3 নম্বর কক্ষপথ দিল, সেই 3 নম্বর কক্ষপথের তোকে 3খানা উপকক্ষ দিয়ে দেবে। 3 নম্বর কক্ষপথে যেহেতু 3টেই উপকক্ষ হয় তোকে 3টেই দেবে। যদি 4 নম্বর কক্ষপথ দেয় তোকে 4টে দেবে। যদি 2 নম্বর কক্ষপথ দেয় তোকে 2টো দেবে। যততম কক্ষপথ দেবে তোকে ততগুলো এই ধরনের গোল বা চ্যাপ্টা চ্যাপ্টা জিনিস দেবে। যেহেতু 3 নম্বর কক্ষপথ দিয়ে প্রশ্নটা করেছে সেই জন্য তোকে 3খানা দিয়ে দিয়েছে, কারণ 3টেই উপকক্ষ হয়। একটা উপকক্ষ এস হয়, একটা পি হয়, একটা ডি হয়, তুইও জানিস। তোকে জিজ্ঞাসা করেছে কোনটা 3D, কোনটা 3P আর কোনটা 3S, তুমি এইটা বলো। দাদা বুঝবো কি করে কোনটা কি, আমি বলছি। প্রথমেই তুই একটা অপশনকে বাদ দিবি, কি বলতো, যেহেতু এগুলো কেবলমাত্র একটা নির্দিষ্ট কক্ষপথের ক্ষেত্রেই হয়, সেই জন্য 3 নম্বর কক্ষপথ, 2 নম্বর কক্ষপথ, 1 নম্বর কক্ষপথ এরকম কোনো অস্তিত্ব থাকবে না। মানে 3টে ডিফারেন্ট কক্ষপথ হতে পারে না, একটাই কক্ষপথে 3টে উপকক্ষ হবে। এবার মনে রাখ, গোল সেটাই হবে যার অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, যার গৌণ কোয়ান্টাম সংখ্যা ম্যাক্সিমাম হবে। তার মানে দাদা 3 নম্বর কক্ষপথের ক্ষেত্রে যদি আমি দেখি তাহলে 3খানা উপকক্ষ আছে, একটা এস আছে, একটা পি আছে, একটা ডি আছে। এর ক্ষেত্রে এল এর ভ্যালুটা 0, এর ক্ষেত্রে এল এর ভ্যালুটা 1, এর ক্ষেত্রে এল এর ভ্যালুটা 2। তুমি বলছো গোল সেটাই হবে, পারফেক্ট গোল সেটাই হবে যার অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার ম্যাক্সিমাম হবে। আমি বললাম হ্যাঁ। তার মানে দাদা এই যে পারফেক্ট গোলটা রয়েছে সেটা 3D হবে। আমি বললাম হ্যাঁ। আর চ্যাপ্টা হতে থাকবে এল এর ভ্যালু কমার সাথে সাথে। তার মানে সবচেয়ে চ্যাপ্টাকে যার এল এর ভ্যালু সবচেয়ে কম, মাঝখানেরটাকে যার এল এর ভ্যালু মাঝখানে। তার মানে এল এর ভ্যালু যদি বাড়ে চ্যাপ্টা থেকে গোল হবে, এল এর ভ্যালু যদি কমে চ্যাপ্টা হতে থাকবে। ব্যাস গল্প শেষ, আর কিচ্ছু নেই, সমারফিল্ড খতম। তার মানে দাদা সব থেকে গোল যেটা রয়েছে সেটা আমার 3D। 3D কোথায়, 3D কোথায়, একটা অপশন জেনে গল্প শেষ করে দিলাম। সব থেকে গোল যেটা রয়েছে সেটা 3D। 2 নম্বর যেটা হালকা চ্যাপ্টা আছে সেটা 3P, আর যার অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার সবচেয়ে কম মানে 0 সেটা হচ্ছে আমার 3S, যেটা সবচেয়ে চ্যাপ্টা। হয়ে গেল। নেক্সট, जो सहजे हो सकता है उसे कठिन करके क्यों करे भाई, क्यों करे। নেক্সট দেখো, 2000 অ্যামস্ট্রং এবং 4000 অ্যামস্ট্রং তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট একটি ফোটনের শক্তির অনুপাত কত? আরে প্ল্যাঙ্কের তত্ত্ব পড়িয়েছিলাম তোরে ভাই, E ইকুয়াল টু এইচ নিউ, E ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা করে দে না। তাহলে দাদা আমি একটা বিষয় বুঝতে পারছি না, প্রো প্লেয়ারের মতো খেলবো কিন্তু, হ্যাঁ এবার কিন্তু প্রো হতে হবে, সব বাচ্চাদের মতো ভেঙে ভেঙে আর করানো যাবে না। দেখতে পাচ্ছিস E প্রপোর্শনাল টু 1 বাই ল্যামডা আছে, এইচ ধ্রুবক সি ধ্রুবক, তাহলে E প্রপোর্শনাল টু 1 বাই ল্যামডা। তার মানে E আর ল্যামডা একে অপরের বিপরীত। এবার তোকে বলেছে ফোটনের শক্তির অনুপাত, তুই আমাকে বল ফোটনের শক্তি প্রথমটার ক্ষেত্রে E1 ধরলাম, পরেরটার ক্ষেত্রে E2 ধরলাম। যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক দেখতে পাচ্ছি তাহলে E1 বাই E2 ইকুয়াল টু ল্যামডা 2 বাই ল্যামডা 1 হবে, একদম পরিষ্কার কথা। মানে E যদি ওপরে থাকে তো ল্যামডা নিচে, তো E1 যদি ওপরে থাকে তো ল্যামডা 1 নিচে, E2 যদি নিচে থাকে তো ল্যামডা 2 ওপরে। ব্যস্তানুপাতিক সম্পর্ক বিপরীত সম্পর্ক। এবার দুটো তরঙ্গ দৈর্ঘ্য আমাকে দিয়ে দিয়েছে, E1 এর করেসপন্ডিং ল্যামডা 1 দিয়ে দিয়েছে 2000 অ্যামস্ট্রং, তাহলে আমি ল্যামডা 1 এর জায়গার মধ্যে বসিয়ে দিই 2000, আর ল্যামডা 2 এর জায়গার মধ্যে বসিয়ে দিই 4000। কেটে কুটে 2:1 বেরোচ্ছে, E1 to E2 2:1। এই 2:1 না দিয়ে কুড়েমি করে শুধু 2 দিয়েছে, নে গল্প শেষ। কাথা ভাই কাথা। হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় বোর কক্ষপথে শক্তি দিয়ে দিয়েছে, চতুর্থ বোর কক্ষপথে শক্তি বার করতে বলেছে। এটা ভালো প্রশ্ন কিন্তু দাদা, দ্বিতীয় দিয়ে দিয়েছে, চতুর্থ বার করতে বলেছে। ফর্মুলা কি হবে বসা না, বসিয়েছিলাম তো, E2 অফ হাইড্রোজেন ইকুয়াল টু, প্রথমে দ্বিতীয়টা বার করি, ফর্মুলা কি ছিল, E1 অফ হাইড্রোজেন ইনটু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। দাদা হাইড্রোজেন বলে দিয়েছে মানে জেড স্কোয়ার এর জায়গার মধ্যে কি বসাবো না 1 স্কোয়ার বসাবি,
দাদা দ্বিতীয় কক্ষপথের শক্তিটা তো আমরা বার করছি, তো দ্বিতীয় কক্ষপথ বার করছি যখন এন স্কোয়ারের জায়গার মধ্যে টু স্কোয়ার বসাবো। আমি বললাম হ্যাঁ। দাদা দ্বিতীয় কক্ষপথের শক্তি দিয়ে দিয়েছে আমাকে, কত গো? 328 মাইনাস 328 কিলো জুল মোল ইনভার্স। তাহলে বসাও মাইনাস 328 ইকুয়াল টু E1 অফ হাইড্রোজেন। যারা এগুলো এখনো পর্যন্ত জানিস না, ধামাকা প্রো ব্যাচে চলে আয় ভাই, সব শিখে যাবি, প্রো হয়ে যাবি, প্রো কেমিস্ট্রির প্রো হয়ে যাবি। আর যে ছেলেমেয়েরা, অনেক ছেলে মেয়ে পড়ছে ভাই, তুই এইটুকু বুঝতে পারছিস তোর কম্পিটিশনে তুই কত পিছিয়ে পড়ছিস। ছেলেমেয়েরা হই হই করে কেমিস্ট্রি শিখছে। আমি এত বছর কেমিস্ট্রি পড়াচ্ছি, এই যে ব্যাচটা আমি পেয়েছি, তুই বিশ্বাস করবি না, এই ব্যাচটা দ্য বেস্ট কেমিস্ট্রি ব্যাচ এবার আমার চোখে দেখা এখনো পর্যন্ত। হ্যাঁ, মারাত্মক কনসেপ্ট, যা শেখাচ্ছি শিখে যাচ্ছে ভাই, আর সব কোশ্চেন আনসারও করে দিচ্ছে। ছেলেমেয়েরা কোশ্চেন আমাকে কালকে একজন নাইন মার্টিনে বই খুলে কোশ্চেন সলভ করে পাঠিয়ে দিয়েছে। এই যে কোশ্চেন প্র্যাকটিস গুলো হচ্ছে না, 5-6টা সপ্তাহ যেতে দে, 5-6টা সপ্তাহ, প্রো হয়ে যাবি রে আরো। এমনিতেই ক্লাসে প্রো হয়ে গেছিস। তাহলে E1 অফ হাইড্রোজেন কি হয়ে যাবে বল? মাইনাস 328 ইন্টু 4। ইতিহাস সাক্ষী আছে, এগুলোর কোনোদিন ক্যালকুলেশন করতে নেই। কেন? একটু পরে তুইও বুঝতে পারবি, তুই ইতিহাসের অংশ হয়ে যাবি। এই মানে কি বলে ফেলছি বলে যে চতুর্থ বোর কক্ষপথের শক্তি কি হবে। তাহলে চতুর্থ বোর কক্ষপথ E4 অফ হাইড্রোজেন বার করতে হবে। ফর্মুলাতে বসিয়ে দেয় E1 অফ হাইড্রোজেন ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। হাইড্রোজেনের ক্ষেত্রে জেড এর ভ্যালু 1, তাহলে 1 স্কোয়ার বাই, চতুর্থ করছি বলে 4 স্কোয়ার। নে E1 অফ হাইড্রোজেন কত দাদা? মাইনাস 328 ইন্টু 4। আরে বসিয়ে দে না, লজ্জা কেন পাচ্ছিস? মাইনাস 328 ইন্টু 4 ইন্টু 1/4 ইন্টু 4 স্কোয়ার। মানে দাদা একটা 4 দিয়ে আরেকটা 4 কাটলো, বুঝতে পারছিস কেন কাটতে নি? 4 আসতে 32, 4 2 8, তার মানে দাদা মাইনাস 82 কিলো জুল মোল ইনভার্স। বলো গল্প শেষ, বলো গল্প শেষ, বলো গল্প শেষ, বল জয় ধামাকা। অপশন নাম্বার বি ইজ দা কারেক্ট অপশন। আরে টাইপটা কর নিচে, এখনো চুপচাপ আমার দিকে দেখছে। লাইকটা কর, হাইপটা কর, নিচে টাইপটা কর। আরে কি বললাম রে, চল নেক্সট। আরে কত করে দিছি রে। হ্যাঁ নেক্সট 9 নম্বর প্রশ্ন। বিবৃতি 1, পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে আয়নন বিভবের মান বৃদ্ধি পায়। বহুত বড়িয়া বলা আপনি ভাই। পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে তড়িৎ ঋণাত্মকতার মান বৃদ্ধি পায়, বহুত বড়িয়া বলা আপনি ভাই। দুটো অপশন দিয়ে দিয়েছে রে, 4টে অপশন না দিয়ে। আর দুটোই তো ঠিক দিয়েছে ভাই, বাট এই দুটো একে অপরের কারণ কি? একদমই নয়। এই দুটোই তো রেজাল্ট। এর কারণটা অ্যাকচুয়ালি কি? এর কারণটা হচ্ছে বর্ধিত নিউক্লিয়ার চার্জ। শিল্ডিং যত কমে, ইলেকট্রন প্রতি নিউক্লিয় আধানের মান তত বাড়ে। ইলেকট্রন প্রতি নিউক্লিয় আধান যত বাড়বে, ইলেকট্রনটাকে রিমুভ করতেও বেশি এনার্জি লাগবে, তার মানে আয়নন বিভবও বাড়বে। আবার যত ছোট হবে তত ইলেকট্রন বেরোবে না, শুধু ঢুকতে চাইবে, তড়িৎ ঋণাত্মকতাও বাড়বে। আর দেখবে আমি শিখিয়েছিলাম না, Z/E প্রপোর্শনাল টু 1/R। তার মানে দাদা ব্যাসার্ধ যত ছোট হয়, ইলেকট্রন প্রতি নিউক্লিয় আধান বাড়ে, এন্ড দ্যাট ইজ দ্য রিজন অফ দিস টু। তার মানে এরা একে অপরের তো কারণ হতে পারে না, তাহলে পরস্পর বিরোধীও নয়। বিবৃতি 2 বিবৃতি 1 এর কারণও নয়। বাকি দুটো অপশন মিসিং আছে, ওর মধ্যেই কোনো একটা হবে। বুঝতে পেরে গেছিস? দেখ, এটাকে বর্ন হেবার সাইকেল বলা হয়, তোদের অত কিছু নেই, জাস্ট এখান থেকে একটা ছোট্ট প্রশ্ন করেছে। তুই আমাকে একটা কথা বল, কি বলেছে দেখ। বলেছে এক্ষেত্রে যে মৌলটি আয়নীভবন ঘটেছে, আচ্ছা যে মৌলটার আয়নীভবন ঘটেছে, আয়নীভবন মানে কি? ইলেকট্রন বার করা হয়েছে, তার দ্বিতীয় আয়নীভবন বিভবের মান কত? দাদা দ্বিতীয় আয়নীভবন বিভব মানে দেখ, খেয়াল কর, ধর আজকে আমি ম্যাগনেসিয়ামের কথা বলছি। ম্যাগনেসিয়াম থেকে ধর আমি একটা ইলেকট্রন বার করলাম, তাহলে ম্যাগনেসিয়ামটা পরিণত হবে ম্যাগনেসিয়াম প্লাস। এই প্রথম ইলেকট্রনটাকে বার করতে আমাকে কিছুটা পরিমাণ এনার্জি সাপ্লাই করতে হয়েছে। যতটা সাপ্লাই করতে হলো সেটা হচ্ছে আয়োনাইজেশন এনার্জি 1, মানে প্রথমটাকে বার করতে যতটা এনার্জি দিতে হলো। এবার আমার লক্ষ্যটা কি? ফাইনালি এখান থেকে আরো একটা ইলেকট্রন বার করা। দ্বিতীয় ইলেকট্রনটাকে রিমুভ করার জন্য যে এনার্জিটা লাগে সেটা হচ্ছে আয়োনাইজেশন এনার্জি 2, এবং ফাইনালি গিয়ে সেটা পরিণত হয়ে গেল Mg2+ এর ক্ষেত্রে। কিন্তু যদি আমি দেখি, ধর এইটার ভ্যালুটা আমি দেখলাম, আমি জাস্ট একটা ভ্যালু বসাচ্ছি, এটার ভ্যালুটা আমি দেখলাম -45, মাইনাস না, ধর প্লাস দিলাম, +45। এইটার ভ্যালুটা আমি ধর দেখতে পেলাম +56। তারপরে যদি আমি আরো একটা ইলেকট্রন এখান থেকে রিমুভ করতে যাই, আমি দেখতে পাবো +857। এটা কি? যতটা এনার্জি দরকার পড়ছে, যতটা এনার্জি দিতে হচ্ছে, তার ভ্যালুটা তো।
আমি দেখতে পাচ্ছি প্রথমটা বার করতে 45 এনার্জি দিতে হচ্ছে, পরেরটার জন্য 56 এনার্জি দিতে হচ্ছে, যদিও পরেরটার জন্য একটু কমই লাগবে। আমি জাস্ট একটা ছোট্ট ভ্যালু বসিয়েছি, ধর 34 বসালাম, বুঝে নে জাস্ট। মানে তুই বুঝতে পারছিস দ্বিতীয় ইলেকট্রনটাকে আমার এখান থেকে থট প্রসেস কি কাজ করবে, যে প্রথম ইলেকট্রনটাকে বার করার থেকে দ্বিতীয় ইলেকট্রনটাকে বার করাটা সোজা দাদা। আমি বললাম কেন? কারণ প্রথমটাকে বার করতে যতটা এনার্জি দিতে হচ্ছে, দ্বিতীয়টাকে বার করতে তার থেকে কম এনার্জি লাগছে। আরে দ্বিতীয়টাকে বার করলে তো নিষ্ক্রিয় মৌল হয়ে যাবে, ওই জন্য দ্বিতীয়টাকে তাড়াতাড়ি ছাড়ছে। দ্যাটস ওয়াই আয়োনাইজেশন এনার্জি 2টা কম লাগছে। আরে থট প্রসেস গুলো খুলছে তো, নিউরন গুলো কানেক্ট হচ্ছে তো রে ভাই। তার মানে দাদা সবকিছু ধান্দায় চলে। আমি বললাম একদম একদম, বলে রাখছি শোন, পৃথিবীতে সবকিছু ধান্দায় চলে। তার মানে দাদা ম্যাগনেসিয়াম নিজের ধান্দায় আছে। ও জানে যদি দ্বিতীয় ইলেকট্রনটা আমি ছেড়ে দিতে পারি, তাহলে আমি নিকটতম নিষ্ক্রিয় মূল্য নিয়ন হয়ে যাব। ওই জন্য ও তাড়াতাড়ি করে প্রথম ইলেকট্রনটাকে একটু আঁকিমকি দিচ্ছিল, দেবো না দেবো না। যেই দেখছে একটা ইলেকট্রন বেরিয়ে গেছে, তখন চাপে পড়ে গেছে, ভাই আরেকটা নিয়ে যা, তাড়াতাড়ি নিয়ে যা, নিয়ন হয়ে যাবো আমি। ওই জন্য দ্বিতীয় ইলেকট্রনটাকে রিমুভ করতে যে এনার্জিটা লাগছে সেটা কম হচ্ছে। এবার যখন ম্যাগনেসিয়াম Mg2+ হয়ে গেছে, তখন ও নিয়ন হয়ে গেছে, ও আর এনার্জি দিতে চাইছে না, আর না বলছে না তুই আর এনার্জি দিবি না আমাকে, আমি আর ইলেকট্রন দেবো না। তখন ওর 3 নম্বর ইলেকট্রনটাকে বার করতে হলে আয়োনাইজেশন এনার্জি 3 এর প্রয়োজনীয়তা হচ্ছে 857। মানে ও আর ইলেকট্রন ছাড়তে চাইছে না। তার মানে ওর ম্যাক্সিমাম যোজ্যতা 2, ওর ম্যাক্সিমাম জারণ স্তর +2। এই ধরনের প্রশ্ন বার 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 তোর পরীক্ষাতে আসবে। এবার এই প্রশ্নটা দেখ, বলেছে যে মৌলটা আয়নীভবন ঘটেছে তার দ্বিতীয় আয়নন বিভব। এখানে তো সবই দেওয়া আছে, তো পাতি প্রশ্ন, বাট এই যে ধরনটা শেখালাম এই ধরনের প্রশ্ন বারবার আসবে। দেখ প্রথমটা আমি দেখতে পাচ্ছি এমজি থেকে এমজি, এই যে এমজি থেকে এমজি প্লাস হচ্ছে, এটা হচ্ছে ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি স্টেপ। এমজি থেকে এমজি প্লাস হওয়া 738 কিলোজুল। এমজি প্লাস থেকে Mg2+ হওয়া দ্বিতীয় আয়োনাইজেশন এনার্জি 1451। তাহলে অ্যান্সার কি হয়ে গেল? 1451 দ্বিতীয় আয়নীভবন বিভব। আশা করতে পারি পরিষ্কার আছে। फ्लोरीन इलेक्ट्रॉन आसक्ति कम क्लोरीन इलेक्ट्रॉन आसक्ति থেকে। बहुत बढ़िया भाई, आपने सही कहा। অতিরিক্ত ইলেকট্রনটি ক্লোরিনের ক্ষেত্রে 3p ইলেকট্রন দ্বারা বেশি বিকর্ষিত হয়। আরে ये क्या बोल रहा है रे भाई? বলে 3p ইলেকট্রন দ্বারা বেশি বিকর্ষিত হয়। আরে বেশি বিকর্ষিত কোথায় হয় ভাই? 3p এর ক্ষেত্রে কম বিকর্ষিত হয়, 2p এর ক্ষেত্রে বেশি বিকর্ষিত হয়। তার মানে অ্যাসারশনটা ঠিক আছে, রিজনিংটা একবারে ফালতু বকে দিয়েছে। নেক্সট, বেরিলিয়ামের প্রথম আয়নন বিভবের মান বোরনের তুলনায় বেশি। আচ্ছা सही कहा भाई आपने, बहुत बढ़िया, एकदम ठीक कहा। 2p কক্ষকের শক্তি 2s কক্ষক চেয়ে কম, এটাও বকে দিয়েছে। রিজনিং আমার ভুল। আরে n প্লাস এর লাগারে ভাই, তার মানে অ্যাসারশন ঠিক, রিজনিং ভুল। অক্সিজেনের ইলেকট্রন আসক্তি ফ্লুরিনের চেয়ে কম। আচ্ছা এক মিনিট, অক্সিজেনের ইলেকট্রন আসক্তি ফ্লুরিনের চেয়ে কম, কিন্তু নাইট্রোজেনের তুলনায় বেশি। হ্যাঁ, ইলেকট্রন আসক্তি তো এই বরাবর বাড়ে। ঠিকই বলেছে ভাই, অক্সিজেনের ইলেকট্রন আসক্তির মান ফ্লুরিনের চেয়ে কম, নাইট্রোজেনের চেয়ে বেশি, ঠিক বলেছে। আয়নীভবন শক্তির ঊর্ধ্বক্রম হচ্ছে নাইট্রোজেন অক্সিজেন ফ্লুরিন। হাই, এই সাইনটা তো ভুল দিয়ে দিয়েছে রে, ফ্লুরিনের তো বেশি, তাই না? তার মানে রিজনিং আবারও বকে দিয়েছে ভুলভাল, তার মানে অ্যাসারশন আবারও ঠিক, রিজনিং আবারও ভুল। ঠিক আছে চলো। ফ্লুরিনের তড়িৎ ঋণাত্মকতা ক্লোরিনের চেয়ে বেশি, ঠিক। ফ্লুরিনের ইলেকট্রন আসক্তি ক্লোরিনের চেয়ে বেশি, নিচে কমেন্ট কর। চলো, একটি মৌলের পারমাণবিক গুরুত্ব 40, তার ইলেকট্রন বিন্যাস, আচ্ছা কে এলিমেন্ট দিয়ে দিয়েছে, খুব ভালো। আরে তো ক্যালসিয়াম আছে ভাই, 288 ক্যালসিয়াম আছে। মৌলটি সম্পর্কে প্রদত্ত তথ্যগুলির মধ্যে কোনটি সঠিক নয়? মৌলটির অবস্থান পর্যায় সারণীর দ্বিতীয় শ্রেণীতে। হ্যাঁ, লাস্ট ইলেকট্রন 2 আছে মানে দ্বিতীয় শ্রেণীতে। মৌলটি পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন সংখ্যা 20। হ্যাঁ ঠিক আছে। মৌলটির অক্সাইডের সংকেত MO2। ভাই যোজ্যতা কত? লাস্টে কটা ইলেকট্রন? 2টো, তাহলে যোজ্যতা কত? 2। যদি যোজ্যতা 2 হয়, অক্সিজেনের তো যোজ্যতা 2, তার মানে অক্সাইডের সংকেত কি হবে? MO হবে। MO2 কি করে হয়? অপশন সি ভুল। চলো নেক্সট। ল্যান্থানাইড মৌলগুলির ইলেকট্রন বিন্যাস, এদের জারণ স্তর। ল্যান্থানাইড অ্যাক্টিনাইড যখনই দেবে জারণ অবস্থা সবসময় +3, শিখিয়েছিলাম মনে করে দেখ, সব সময় +3। একটি মৌলের প্রথম বলেছিলাম এই ধরনের প্রশ্ন দেবে। রেকর্ডিংটা হচ্ছে তো ভাই, একদম হচ্ছে। বলেছিলাম এই ধরনের প্রশ্ন দেবে। বলেছে একটি মৌলের প্রথম 4টি আয়োনাইজেশন শক্তি যথাক্রমে, ভ্যালুগুলো দেখবি, 191, 578,
872, তুই বুঝতে পেরে যাবি একটা বড় জাম্প। 5962, বিশাল বড় জাম্প। তার মানে দাদা ও 3টে ইলেকট্রন ছাড়বে, তারপরে 4 নম্বরটা আর ছাড়বে না, তাই না বলো? আমি বললাম একদম। তাহলে মৌলটি যোজক ইলেকট্রনের সংখ্যা যতগুলো ছাড়বে ততগুলোই যোজক ইলেকট্রন। কতগুলো ভাই? 3টে। শেষ। একটি মৌলের আয়নীভবন শক্তির 5টি পর্যায়ক্রমিক মান যথাক্রমে 7.1, 14.3, 34.5, 46.8। এই দেখ, 46-এর পরে 162.2, বিরাট বড় জাম্প, বিরাট বড় জাম্প। তুই জাম্প দেখে যাবি, মনের মধ্যে খটকা মেরে দেবে একদম। তাহলে মৌলটি কি? আরে ভাই 4টে ইলেকট্রন ছাড়তে পারছে, তাহলে যার যোজ্যতা 4 সেটাই এটা। সোডিয়ামের 4 না, সিলিকনের 4? হ্যাঁ, সিলিকনের 4 কার্বনের নিচে থাকে। আরে গল্প শেষ, চল নেক্সট। সন্ধিগত মৌলগুলির মধ্যে প্রায়শই প্যারাম্যাগনেটিক ধর্ম দেখতে পাওয়ার কারণ কি? এক বা একাধিক অযুগ্ম ইলেকট্রনের উপস্থিতি, আগের বারে তো শিখিয়েছিলাম। প্যারাম্যাগনেটিক মানে কি? অযুগ্ম ইলেকট্রন থাকবে, শেষ হয়ে গেল। নিম্নলিখিত প্রক্রিয়া দুটির জন্য কোন বক্তব্যটি সঠিক? প্রক্রিয়া 1, দেখ প্রক্রিয়া 1-এ m কে ইলেকট্রন দেওয়া হচ্ছে। ইলেকট্রন দেওয়া হচ্ছে মানে ওখানে ইলেকট্রন ঢোকানো হচ্ছে, তার মানে এটা ইলেকট্রন আসক্তির গল্প। এটা ইলেকট্রন আসক্তির গল্প। সেখানে দেখ এনথালপির চেঞ্জ, এনথালপি মানে তোরা সেকেন্ড সেমিস্টারে পড়বি। এনথালপির চেঞ্জটা হচ্ছে এইচ। এনথালপি মানে হয় এনার্জি দিতে হচ্ছে, নাহলে এনার্জি বার করতে হচ্ছে। এনথালপি এটাকেই বোঝায়। যদি এনথালপির ভ্যালুটা যদি দেখিস, ডেল এইচ এর ভ্যালুটা, আমি কেমিস্ট্রির ক্ষেত্রে বলছি কিন্তু, হ্যাঁ, ডেল এইচ এর ভ্যালুটা যদি দেখিস নেগেটিভ আছে, তার মানে এনার্জি রিলিজ হয়ে গেছে, মানে এনার্জি বেরিয়ে গেছে, এনার্জি ছেড়ে দিচ্ছে ও। এই ধরনের প্রসেসগুলো কিন্তু প্রচন্ড বেশি করে স্টেবল হয়। যদি কোনো জায়গার মধ্যে দেখিস ডেল এইচ এর ভ্যালু পজিটিভ আছে, তার মানে ওকে ধাক্কা মেরে মেরে কাজটা করাতে হচ্ছে, তার মানে এনার্জি দিতে হচ্ছে। যেমনি কোনো একটা ইলেকট্রন বার করতে হলে দেখবি, আমি বলছিলাম না পজিটিভ বসা, পজিটিভ বসা কেন? কারণ এনার্জি সেখানে দিতে হচ্ছে, ঠিক আছে? তার মানে যেখানে ডেল এইচ পজিটিভ সেখানে এনার্জি দিতে হচ্ছে। এটা একটা তাপ গ্রাহী প্রসেস, এন্ডোথার্মিক প্রসেস বলে এগুলোকে। আর যেখানে এনার্জি বেরিয়ে যাচ্ছে, যেখানে প্রসেসটা স্টেবল, সেটা হচ্ছে এক্সোথার্মিক প্রসেস, ঠিক আছে, বা তাপমোচী প্রসেস। এবার যেখানে ইলেকট্রন ঢুকিয়ে দেওয়া হচ্ছে সেখানে ডেল এইচ এর ভ্যালু এক্স। যেখানে ইলেকট্রন বার করা হচ্ছে, খেয়াল করে দেখ, ইলেকট্রনটাকে এদিকে প্লাস দেখানো আছে মানে এদিকে মাইনাস, এখানে তার মানে ইলেকট্রন বেরোচ্ছে। তো বেরোচ্ছে যখন, এটা আমরা আয়োনাইজেশন এনার্জি বলবো, এটাকে আমরা ইলেকট্রন অ্যাফিনিটি বলবো। শেষ। বলেছে কোন বক্তব্যটি সঠিক, 4টে বক্তব্যের মধ্যে কোনটা সঠিক জিজ্ঞাসা করেছে। এম মাইনাসের আয়নীভবন বিভব হচ্ছে ওয়াই, ঠিকই তো বলেছে। এম মাইনাসের আয়নীভবন বিভব বা আয়নন বিভব হচ্ছে ওয়াই, ঠিকই তো। দেখ আয়নন বিভবই তো ওয়াই, কারণ ইলেকট্রন এখান থেকে বেরিয়ে যাচ্ছে, তো এটাই তো আয়নন বিভব, সেটা ওয়াই, ঠিকই বলেছে। এম এর ইলেকট্রন আসক্তি হলো মাইনাস এক্স, হ্যাঁ ঠিকই বলেছে, ঠিকই বলেছে। ইলেকট্রন আসক্তির ভ্যালুটাই তো দিয়ে দিয়েছে, এই তো ইলেকট্রন আসক্তি। এবার ইলেকট্রন আসক্তি নেগেটিভই হয় ভাই। ইলেকট্রন আসক্তি মানে ইলেকট্রন ঢুকে সেখান থেকে এনার্জি রিলিজ হচ্ছে, মানে সেটা নেগেটিভই হবে। মনে রাখ, এর ভ্যালু যেটা হয়, এর ভ্যালু যদি পজিটিভ হয় তো এর ভ্যালু সবসময় নেগেটিভই হয়। তার মানে সাইনটা নিয়ে খুব একটা সমস্যা আমাকে দেয়নি, তার মানে এটা ঠিকই দিয়েছে, ইলেকট্রন আসক্তি নেগেটিভ। যেখানে ইলেকট্রন নিজে থেকে ঢোকে সেখানে ইলেকট্রন আসক্তি নেগেটিভ হয়। তুই জানিস অক্সিজেনের প্রথম ইলেকট্রন আসক্তি নেগেটিভ, বাট দ্বিতীয়টা পজিটিভ হয়, কারণ দ্বিতীয়টা ঢুকতে চায় না, বিকর্ষণ বেড়ে যায়। তার মানে এখানে নেগেটিভ দিয়েছে, দ্যাট মিন্স ওর মধ্যে ইলেকট্রন সহজে প্রবেশ করছে, এটা নিয়ে আমাদের কোনো বদার হওয়ার প্রশ্নই ওঠে না, ঠিক আছে? তার মানে এ আর বি উভয় সঠিক। নেক্সট, একটি মৌলের ইলেকট্রন সজ্জা হচ্ছে আর্গন কোর 3d10 4s2 আচ্ছা মৌলটি কি ভাই? একটু এখানটা খেয়াল করতো, 4s2 এটা কোন জাতের মৌল? কোন জাতের মৌল তুই আমাকে বল দাদা। এইটা দেখে আমি বুঝতে পারছি এটা তো পি ব্লক এলিমেন্ট, ভেরি গুড। শ্রেণী বল দাদা। পি ব্লকের শ্রেণী বার করার পদ্ধতি 10+, এনএসএনপি তে যে ইলেকট্রন মানে 3+2 মানে 5, তার মানে 10+5 15। এরকম ঝড়ের গতিতে অ্যাডভেঞ্চার একাডেমি হায়ার সেকেন্ডারিতে কিন্তু কোশ্চেন নামবে। আমাদের ধামাকা প্রো ব্যাচের ছেলেমেয়েরা কিন্তু এইভাবেই কোশ্চেন নামাবে, এমনি এমনি লাস্টে প্রো কথাটা লিখিনি, মাইন্ড ইট। দাদা এরা 15 নম্বরের প্রথমে কে ছিল? নাইট্রোজেন, তারপরে ফসফরাস, তারপর আর্সেনিক। দাদা আর্সেনিক তো একটা ধাতু কল্প, বলো আর্সেনিক এটা কি করে বুঝলি? না নাইট্রোজেনের দেখো 2s2 2p3, তুমি তো বলেছো যত নিচে নামবো একটা করে কক্ষপথ বাড়ে,
কিন্তু লাস্ট ইলেকট্রন কক্ষপথের ইলেকট্রন বিন্যাসটা ঠিক থাকে, একদম 2s2 2p3 3s2 3p3 4s2 4p3। তার মানে এটা আর্সেনিক কি আছে, আর্সেনিক কি একটা ধাতু কল্প, শেষ। এটা পারবি তো করতে, জেড বাই করে করে করবি, জেড বাই প্রপোর্শনাল টু 1/r, জেড বাই যত বাড়বে 1/r অর্থাৎ আর তত কমবে, ঠিক আছে। এমনি ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম দেখেও বুঝতে পারছিস, ক্যালসিয়াম আছে 2, তারপরে ক্যালসিয়াম একটা বড় আছে, তারপর ম্যাগনেসিয়াম, তারপর অ্যালুমিনিয়াম ছোট হবে, স্ক্যান্ডিয়াম। এটা করে দেখবি, এই জায়গাটায় জাস্ট একটু করে দেখবি, স্ক্যান্ডিয়াম একটু বড় হবে, যদিও একবার জেড বাই করে দেখিস, ঠিক আছে। চলো, একটি মৌলের আয়নন বিভব I1 I1 I2 ঠিক আছে, যথাক্রমে এগুলো এগুলো এগুলো, মৌলটি কি হতে পারে, চল ভ্যালুগুলো দেখ। প্রথম একটা দিয়ে দিচ্ছে 7.6, তারপর একটা 15, তারপরটা দেখ জাম্প আছে 80 আছে, 7.6 15-র পরে 80, অনেকটাই গ্যাপ, তার মানে যোজ্যতা 2 হবে, যোজ্যতা 2 মানে ম্যাগনেসিয়াম হবে, গল্প শেষ। কোনটি পর্যায়গত ধর্ম নয়, পারমাণবিক ভর পর্যায়গত ধর্ম নয়। নেক্সট, হ্যালোজেন মৌলগুলোর মধ্যে ড্যাশের মান ফ্লুরিনের চেয়ে ক্লোরিনের বেশি, কিন্তু ড্যাশের মান ফ্লুরিনের চেয়ে ক্লোরিনের কম। প্রশ্নটা বহুবার দিয়েছে ভাই বিভিন্ন রকম ভাবে, নিচে কমেন্ট কর। সর্বোচ্চ তড়িৎ ঋণাত্মকতা, ফ্লুরিন, একের সাথে সি, একের সাথে সি, ও বাবা 2 জায়গা দিয়ে দিয়েছে, কাট। সর্বোচ্চ আয়নন বিভব, হিলিয়াম, 2 এর সাথে এ, 2 এর সাথে অপশন নাম্বার বি ঠিক। চলো নেক্সট, বুঝতে পারছিস কেমিস্ট্রি দৌড়াবে ভাই, এভাবেই দৌড়াবে। ওপর থেকে নিচে পর্যায়ের সঠিক ক্রম লেখো, আচ্ছা লিখবো। প্রথমেই আমি দেখতে পাচ্ছি অতিরস্য পর্যায়, অতিরস্য পর্যায় সবার প্রথমে পড়ে, কারণ ওটা প্রথম পর্যায়টা, তার মানে এটা কাটা এটা কাটা, ওকে। তারপরে প্রথম অতি দীর্ঘ পর্যায়, চাল, তার মানে প্রথম রস্য পর্যায়ের পরেই হবে প্রথম, আচ্ছা অতিরস্য পর্যায়ের পরে প্রথম রস্য পর্যায়, দ্বিতীয় দীর্ঘ পর্যায়, প্রথম অতি দীর্ঘ পর্যায়, একদম পারফেক্ট আছে। নেক্সট, কোয়ান্টাম সংখ্যা সেটগুলির মধ্যে কোনগুলি সত্য, আচ্ছা ডিরেক্টলি পাশে লিখে নিবি ভাই, N1 L1 মানে 1p সত্য নয়, ওকে, 2p সত্য, ওকে, 3d সত্য, ওকে, 3 এর কা ভাই, হ্যাঁ সত্য নয়, তার মানে 2 আর 3 সত্য, কেবল 2 আর 3 সত্য। কোথায় আছে, কোথায় রে, এই তো অপশনই নেই, নাকি আমি কানা? এ ভাই এই তো প্রথমেরটাই তো দিদি যে কেবল 2 আর 3 সত্য, ধর। মিথ্যা বিবৃতি থেকে চিহ্নিত করো, প্রত্যেকটি 5D কক্ষকের আকার থেকে আলাদা, হ্যাঁ ঠিকই আছে, 5D প্রত্যেকটা আকার আলাদাই আছে, ঠিক আছে। প্রত্যেকটি 4D কক্ষকের আকৃতি 3D কক্ষকের সমতুল্য, হ্যাঁ আকৃতি সমতুল্য, আকার সমতুল্য নয়, ঠিকই বলেছে। কোন পরমাণুতে মুক্ত অবস্থায় প্রত্যেকটি 3D কক্ষকের শক্তি সমান, হ্যাঁ প্রত্যেকটা 3D কক্ষকের শক্তি সমান হয়, জানিস তোরা ডিজেনারেট অরবিটাল হয়। dxy dyz dzx কক্ষকগুলির আকৃতি পরস্পর সমান এবং dx2 y2 dz2 আকৃতি পরস্পর সমান, এইটাই কারেক্ট, এটা তোরা পারতিস না, শুনে রাখ। যখন ক্লাস 12-এ উঠবি, যখন ক্রিস্টাল ফিল্ড থিওরি পড়বি, তখন জানতে পারবি যে 2 রকমের ডি অরবিটাল হয়। আমি দেখবি তোদেরকে বলেছিলাম dxy dyz dzx, আর একটা dx2 y2 dz2। একটু ভালো করে শোন, এগুলোকে না লোব বলা হয়, লোব। যারা dxy dyz আর dzx হয়, তাদের লোবগুলো এরকম ইন বিটুইন দ্য অ্যাক্সিস হয়, মানে লোবগুলো এরকমের অ্যাক্সিস গুলোর মাঝখানে মাঝখানে থাকে। আর dx2 y2 আর dz2 এর ক্ষেত্রে যে লোবগুলো হয় সেগুলো অ্যাক্সিস বরাবর হয়, মানে অ্যালং দ্য অ্যাক্সিস হয়। আকৃতি সেম, বাট একটা হচ্ছে ইন বিটুইন দ্য অ্যাক্সিস, একটা হচ্ছে অ্যালং দ্য অ্যাক্সিস। এটা হচ্ছে dx2 y2 আর dz2 এর ক্ষেত্রে। এদেরকে যখন তোরা ক্রিস্টাল ফিল্ড থিওরি পড়বি তখন জানতে পারবি, এদেরকে বলা হয় ইজি সেট অক্টাহেড্রাল কমপ্লেক্সের ক্ষেত্রে, আর এদেরকে বলা হয় T2G সেট। এগুলো সব পরে 12-এ গিয়ে পড়বি, ঠিক আছে, আপাতত জাস্ট একটু জেনে রাখ। নেক্সট, নিম্নলিখিত ইলেকট্রন সজ্জা বিশিষ্ট মৌলগুলি ধাতব ধর্মের ক্রম হলো, এ ভাই ধাতব ধর্ম বলতে বলেছে, হ্যাঁ ধাতব ধর্ম, এটা প্রথম শ্রেণী আছে, এটা দ্বিতীয় শ্রেণী আছে, এটা সন্ধিগত শ্রেণী আছে। ধাতব ধর্ম এই বরাবর যত যায় তত কমতে থাকে, নিচে অ্যান্সার মার তাড়াতাড়ি করে। সোডিয়াম Na+ আয়ন উৎপন্ন করে, Na2+ আয়ন উৎপন্ন করে না, তার কারণ কি? Na2+ কি করে উৎপন্ন করবে? দ্বিতীয় আয়নীভবন বিভবের মান অনেক বেশি, তাহলে I1 এর মান কম, I2 এর মান বেশি হওয়ায় ব্যাস গল্প শেষ, অপশন সি। ক্রোমিয়াম মলিবডেনাম W এদের শ্রেণীগত অবস্থান, এই ভাই শ্রেণী, হ্যাঁ শ্রেণী,
সন্ধিগত মৌল যোগ কর, হয়ে যাবে। আমি তো সব কটা সেম দেখতে পাচ্ছি মনে হয়। নিম্নলিখিত কোন ক্ষেত্রে আয়নীয় ব্যাসার্ধের ক্রম? এ তো প্রথমটাই চোখে দেখা যাচ্ছে ভাই। H প্লাস আছে, শুধু H আছে, H মাইনাস আছে। প্লাস মানে ক্যাটায়ন, ক্যাটায়নের ক্ষেত্রে ছোট, নর্মালটা একটু বড়, অ্যানায়ন তার থেকে বড়। ভাই একই মৌলের কি সোজা প্রশ্ন দিয়ে দিয়েছে ভাই, কিছু দেখতেই হলো না, প্রথম প্রশ্নটাই কিরকম দিয়ে দিয়েছে। চল, ইলেকট্রনের কক্ষপথের আকার জানা যায়। ইলেকট্রনের কক্ষপথের আকার জানা যায়। আচ্ছা, নিচে কমেন্ট করতে দেখি। তোরা যে এতক্ষণ ধরে শিখলি কক্ষপথের আকার, আকার মানে কি ভেবে চিন্তে কমেন্ট করবি, কিন্তু আমি আকৃতি বলিনি, কিন্তু আকার, আকার, আকার বলেছি। কক্ষপথটার আকার কেমন সেটা কিসের মাধ্যমে জানা যায়? আমি কিন্তু একবারও বলছি না কক্ষপথটার আকৃতি কেমন, দেখি আকার আর আকৃতি বুঝিস কিনা। কোয়ান্টাম সংখ্যার কোন সেটটি সম্ভব নয়? এই সব প্রশ্ন করবো না, অনেকবার করেছি। M2 প্লাস আয়নের ভূমিস্তরে, আহা, গুড কোয়েশ্চেন। কি বলেছে রে? M2 প্লাস আয়নের ভূমিস্তরে শেষ ইলেকট্রনটির 4টি কোয়ান্টাম সংখ্যা যথাক্রমে এগুলো। তাহলে এম এর পারমাণবিক সংখ্যা মানে প্রোটন সংখ্যা তথা ইলেকট্রন সংখ্যা কত? আমাকে কিন্তু M2 প্লাস এর জিজ্ঞাসা করেনি, আমাকে কিন্তু এম এর জিজ্ঞাসা করেছে। ভেরি গুড কোয়েশ্চেন ভাই, মাথা খাটানোর মতো প্রশ্ন। দেখা যাক। M2 প্লাস আয়নের ক্ষেত্রে ভূমিস্তরের শেষ ইলেকট্রনটা 4টে কোয়ান্টাম সংখ্যা। প্রথমেই দেখতে পাচ্ছি ইলেকট্রনটা 3 নম্বর কক্ষপথের মধ্যে আছে এবং ডি তে রয়েছে। 3 নম্বর কক্ষপথের ডি মানে 5খানা কক্ষক। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার গুলো লেখ, -2, -1, 0, +1, +2। 5খানা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার হয়ে গেল। এইবার আমি দেখতে পাবো ইলেকট্রনটা যেখানে বসে আছে সেটা -2 এর মধ্যে বসে আছে, তার মানে এখানে ইলেকট্রনটা আছে এবং বলেছে এটা সব থেকে শেষ ইলেকট্রন। তার মানে এইটুকু তো বুঝতে পারছিস যে 3Dর মধ্যে একটাই ইলেকট্রন আছে, কারণ একটাই ইলেকট্রন এখানটায় বসে আছে এবং বলছে এটাই শেষ ইলেকট্রন। এবার যেহেতু এটা M2 প্লাস আয়ন আর যেহেতু এটা 3Dর মধ্যে দিয়ে দিয়েছে, তাহলে তুই আমাকে একটা কথা বল, 1s2 আছে, 2s2 আছে, 2p6 আছে, কারণ এগুলো না ভরে তো 3Dর মধ্যে যেতে পারবে না। তারপরে 3s2 আছে, 3p6 আছে, 4s2 আছে, তারপরে 3d1 আছে। এবার দাদা M2 প্লাস মানে 4s2টা বেরিয়ে গেছে? আমি বললাম হ্যাঁ। এবং তারপরেই সর্বশেষ ইলেকট্রনটা এরকম 3Dর মধ্যে অবস্থান করছে ভূমিস্তরে, বলো হ্যাঁ? বললাম একদম হ্যাঁ। তার মানে মৌলটার মানে M মৌল যেটা রয়েছে, M2 প্লাস নয়, M মৌলটা যেটা রয়েছে তার পারমাণবিক সংখ্যা কত হবে? আমি বলছি M করার জন্য এই 3Dটাকে তুই সাইডে সরা, M করার জন্য এখানে 4s2টা নিয়ে চলে আয়, তাহলে আমার এখান থেকে M বেরিয়ে গেল, M2 প্লাস আর বেরোলো না। এবার আমি দেখবো কাউন্ট করে কতগুলো হচ্ছে। 18, 20, 21 হচ্ছে, 21 হয়ে যাবে অ্যান্সার। চলো নেক্সট। 21 হয়ে যাবে অ্যান্সারে ভাই, 21 অপশনের মধ্যে দেয়নি, 23, 24, 25, 26 দিয়েছে। এটা পরিষ্কার 21 হচ্ছে ভাই। হ্যাঁ পরিষ্কার 21 হচ্ছে, 21 অ্যান্সার হবে। চলো নেক্সট। নিচের কোন আয়নটি ডায়াম্যাগনেটিক? আরে ভাই এসব কোনো প্রশ্ন হলো? জিঙ্ক দিয়ে দিয়েছে, জিঙ্কের আয়ন ছাড়া আর কে ডায়াম্যাগনেটিক ভাই? 4টের মধ্যে জিঙ্ক, নর্মাল জিঙ্কও ডায়াম্যাগনেটিক, কারণ সব ফিল আপ। জিঙ্ক 2 প্লাসও যদি হয় 4s2 থেকে ইলেকট্রন বেরোবে, বাকি সব তো ফিল আপ। সবকটা ফিল আপ মানেই তো সবকটার মধ্যে ডবল ডবল করে ইলেকট্রন আছে। শুধু যদি তুই জিঙ্ক দেখিস, আর্গন কোর 4s2 3d10 মানে সবকটাই উপকক্ষ ফিল আপ। তার মানে সবেতে দুটো দুটো করে ইলেকট্রন বসে আছে, কোনো অযুগ্ম ইলেকট্রন নেই, সবকটা ডায়াম্যাগনেটিক। আর যদি Zn2 প্লাসও হয় আর 4s2 থেকে বেরোবে, আর্গন কোর মানে সবটাই ফিল আপ, 3d10 মানে সবটাই ফিল আপ, তাও ডায়াম্যাগনেটিক। জিঙ্কের 2 প্লাস আয়নও ডায়াম্যাগনেটিক, জিঙ্কও ডায়াম্যাগনেটিক, গল্প শেষ। জিঙ্ক অপশন আছে মানে কোনো চিন্তাই নেই। বাস নেক্সট। ও হয়ে গেছে, 37 কোশ্চেন ছিল, 37টাই কোশ্চেন ছিল ভাই, হয়ে গেছে। এবার যারা যারা চাইছিস এরকম ধামাকা প্রো ব্যাচের মধ্যে অ্যাডমিশন নিয়ে প্রো ভাবে কোশ্চেন সলভ করতে এবং উচ্চ মাধ্যমিককে একদম কাঁপিয়ে দিয়ে আসতে, যেরকম করে মাধ্যমিক কাঁপিয়েছিস, তার প্রস্তুতি কিন্তু 11 থেকেই শুরু হয়। 11 এর ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সেমিস্টারে কেমিস্ট্রির যা কনসেপ্ট রেডি হয়, ওগুলোই কিন্তু থার্ড আর ফোর্থ সেমিস্টার কাঁপাতে সাহায্য করবে তোকে। তুই 11 না পড়ে 12 ভালো রেজাল্ট করতে পারবি না, এটা তোকে আমি বলে রাখছি। 11 তোমাকে পড়তেই হবে, 11 তোমাকে শিখতেই হবে, 11 তোমাকে জানতেই হবে। বিশেষ করে এই যে চ্যাপ্টার গুলো করাচ্ছি, পরমাণুর গঠন, পর্যায় সারণী আর বন্ডিং জানতেই হবে, আর অর্গানিক কেমিস্ট্রি শিখতেই হবে। সেই জন্য যারা চাইছিস প্রপারলি ক্লাস 11 শিখবি, যারা চাইছিস নিজেদের বন্ধুদের থেকে একটু এগিয়ে থাকবি, কম্পিটিশনকে একটু বিট করবি, কেমিস্ট্রিতে অন্তত একটা বিরাট জায়গায় যাবি যেগুলো তোদের বন্ধু বান্ধবরা যাচ্ছে, যারা যারা পড়ছে, যে ছেলে মেয়েগুলো সবাই যাচ্ছে, যারা রেগুলার ক্লাস করছে। তার জন্য অ্যাডভেঞ্চার একাডেমি সৈকত দাস যে অ্যাপটা রয়েছে সেটা তুই ডাউনলোড কর। এইভাবে আসবে অ্যাপটা, দেখে নে, লোগোটা ওপেন করবি,
ওপেন করার সাথে সাথে তুই দেখতে পাবি ভেতরে এরকম ভাবে তুই পরপর কোর্সগুলো পাবি। সেখানে তোদের জন্য তুই দেখবি দুখানা কোর্স আছে, একটা পুরো 11 মানে সেমিস্টার 1 প্লাস সেমিস্টার 2, সেই পুরোটা মিলিয়ে কোর্স ফিটা দেওয়া হয়েছে 999 টাকা। পুরোটা একবার পে করলে পুরো 11 হয়ে যাবে। এবার মেন চমকটা হচ্ছে আমাদের এমন একটা ব্যাচ আছে যেটা সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3, সেমিস্টার 4 মানে 11 প্লাস 12 দুটো বছর 24 মাস 4টে সেমিস্টার ফুল কভার করে দেয়। ওয়ান টাইম পেমেন্ট করবি 2 বছর হয়ে যাবে। ওর কোর্স ফিটা হচ্ছে ওয়ান টাইম 1799 টাকা। একবার 1799 টাকা পে করলে তো দুটো বছর কমপ্লিট হয়ে যাবে। 11 কেমিস্ট্রি কমপ্লিট, 12 কেমিস্ট্রি কমপ্লিট, আর কখনো তোকে এক্সট্রা পে করতে হবে না। ঠিক আছে, শুধুমাত্র মনে রাখ 15ই এপ্রিল 15th এপ্রিলের মধ্যে, আমি জানি না এটা এখন থেকে বলা উচিত কিনা, বাট তাও আমি বলে দিচ্ছি হবে কি 15th এপ্রিলে একদিনের জন্য এর প্রাইসটা 1499 করা হবে। যারা চাইছি সময় নষ্ট করবি না, আজকে 5 তারিখ, তারা 1799 নিয়ে নে, 4খানা সেমিস্টার ভাই, দুটো বছর। আর যারা চাইছিস যে না 15ই এপ্রিলেই নেবো, তারা 1499 একদিনের জন্য সুযোগ পাবি, তারপরে আবার 1799 হয়ে যায়। ঠিক আছে, চলো ব্যাস আজকের মতো এখানেই। আর আরেকটা বিষয় বলি, এই যে পুরো ক্লাসটা হলো সেটা তোমরা পিডিএফটা পেয়ে যাবে। কোথায় পাবে? অ্যাপটা ডাউনলোড করো, অ্যাপটা ডাউনলোড করবে। ডাউনলোড করার পর দেখো এই ওপরের দিকে অ্যাপের ইন্টারফেসটা খোলার পরে ওপরের দিকে দেখছো এরকম 3খানা ড্যাশ পাবে। 3খানা ড্যাশের মধ্যে যাও, এরকম একটা জিনিস খুলবে। খোলার পরে এখানে দেখবে ফ্রি মেটেরিয়াল সেকশন আছে, ওর মধ্যে যাবে। যাওয়ার পরে তুমি দেখবে এরকম 11, 12, 10 এরকম পরপর খুলবে। তোমরা কার মধ্যে যাবে? 11-এ একটু আবার ভাবুক হয়ে গিয়ে পুরোনো স্মৃতি মনে পড়ে 10-এর ভেতরে ঢুকে যাস না ভাই, 11-এর মধ্যেই যাবি। যাওয়ার পরে তুমি পিডিএফটা ওখান থেকে নিয়ে নিতে পারবে। আগেরটাও দিয়ে দেবো, এটাও দিয়ে দেবো। ঠিক আছে, আজকের মতো এখানেই। সবাই খুব ভালো থাকিস, সুস্থ থাকিস, আর বলিস জয় ধামাকা, বাংলা পাল্টাবে। 5 বছরও মনে হচ্ছে লাগবে না। আর আজকের মতো এখানেই, টাটা।